আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের শব্দ পদ লগ্ন এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই এই ভিডিওটা 10টা মিনিট মনোযোগ দিয়ে দেখবা। আশা করি এখান থেকে তোমাদের একটু হলেও উপকার হবে। আর বিষয়টা আশা করি, আমি বিশ্বাস রাখি যে তোমরা এটা বুঝতে পারবে ভালোভাবে। তো দেখো, শব্দ আর পদ আর একটা কি লগ্ন। তো প্রথমে আমরা শব্দ আর পদ আলোচনা করবো। শব্দ কি, পদ কি। আমি বললাম যে আম, জাম, লিচু, তারপর লিখলাম যে কলা। এগুলো এক একটা আমি শব্দ লিখলাম, এক একটা শব্দ। এখন আমি আবার বলতেছি যে আমি আম খাই। আমি বললাম যে আমি আমি লিচু খাই। তারপরে লিখলাম আমি কলা খাই, লিখলাম না। তো দেখো, এখানে কিন্তু একলা একলা আছে, আম, জাম, লিচু, কলা। কয়েকটা বর্ণ এক জায়গায় বসে একটা কি শব্দ তৈরি করছে। তো এটা আমাদের লাগবে না। তুমি দেখো, এই যে এখানে যে আম যে শব্দটা আছে, এই শব্দটা এখানে বসছে। এখানে দেখো লিচু যে শব্দটা আছে, এখানে কি এখানে এসে বসছে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমার ধারণা করো বা সহজভাবে বোঝার চেষ্টা করো। শব্দ কিন্তু একলা একলা থাকতেছে, শব্দ একলা একলা থাকতেছে। আর শব্দটাই যখন একটা বাক্যের ভিতরে থাকতেছে, তখন সেটার নাম আর শব্দ থাকে না, সেটার নাম হয়েছে পদ। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে পদ কাকে বলে, তাহলে তুমি সুন্দরভাবে উত্তর দিবা, শব্দ যখন বাক্যের মাঝে বসে, শব্দ যখন বাক্যের মাঝে বসে বা বাক্যের অংশ হিসেবে কাজ করে, তখন তাকে পদ বলে। তাহলে শব্দ যখন বাক্যের মাঝে থাকে অথবা বাক্যের অংশ হিসেবে কাজ করে, তখন তাকে কি বলে? পদ বলে। পদ আর শব্দ নিয়ে আশা করি তোমাদের সমস্যা হবে না, এটা তোমরা অনেক আগে থেকে পড়ছো। এখন একটু খেয়াল করো, লগ্ন জিনিসটা কি। দেখো, লগ্ন জিনিসটা হচ্ছে দুই প্রকার। লগ্ন জিনিসটা কত প্রকার? দুই প্রকার, একটা সলগ্ন, একটা অলগ্ন। তার আগে আবার লগ্নকের কিছু বৈশিষ্ট্য আছে। একটু খেয়াল করো। লগ্ন নিচে আমি একটা দাগ দিই। এখানে আমি দরকার হবে বিভক্তি, তারপরে দরকার নির্দেশক। নির্দেশক মানে যা কোনো কিছু নির্দিষ্ট করে নির্দেশ করে। 3 নম্বরে আছে হচ্ছে বচন, অর্থাৎ বচন মানে কি? সংখ্যার ধারণা। 4 নম্বরে তুমি পাবে হচ্ছে বলক। বলক। বিভক্তি কি, নির্দেশক কি, বচন কি, বলক কি। বিভক্তি কত প্রকার বলো তো? বিভক্তি 2 প্রকার। অনেকেই হুট করে উত্তর দিয়ে দেয় যে যদি প্রশ্ন করে বিভক্তি কত প্রকার, সে হঠাৎ করে বলে দেয় যে বিভক্তি হচ্ছে 7 প্রকার। না, বিভক্তি 7 প্রকার না। বিভক্তি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে নাম বিভক্তি, ক্রিয়া বিভক্তি। নাম নাম আর একটা পাবে তুমি ক্রিয়া। এই যে নাম বিভক্তিটা আছে না, এই নাম বিভক্তিটা হচ্ছে তোমার 7 প্রকার। নাম বিভক্তিটা কত প্রকার? 7 প্রকার। ওই যে কারকের সময় লাগবে আমাদের প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যাই হোক, ওটা এখন লাগতেছে না, এখন আমাদের দরকার নেই। এখন আমরা শুধু দেখবো কোনটা নাম বিভক্তি, কোনটা ক্রিয়া বিভক্তি। সহজ ভাবে বোঝার চেষ্টা করো। যেটা নাম বিভক্তি সেটা সাধারণ নাম বোঝাবে, যেটা ক্রিয়া বিভক্তি সেটা কি বোঝাবে? সাধারণ কাজ বোঝাবে। সাধারণ কি বোঝাবে? কাজ বোঝাবে। ধরুন আমি দিয়েছিলাম কি, করলাম, তারপরে লিখলাম, করলাম, করলাম, লিখলাম, পড়লাম। এই যে কর এক মূল ধাতু, লিখ মূল ধাতু, পর মূল ধাতু। তুমি একটু খেয়াল করে, বললাম যে তো এই কাজটা কর, একটা কাজ বোঝাচ্ছে। তো এই জিনিসটা লিখ, একটা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। তো এই জিনিসটা পর, একটা কাজ বোঝাচ্ছে। আচ্ছা, এখন যদি পুরো শব্দটা দিকে আমরা খেয়াল করি, কর যোগ লাম, লিখ যোগ লাম, পর যোগ লাম। কোন বিভক্তি যুক্ত হচ্ছে? লাম বিভক্তি। লাম, এই যে লাম, লামটা এখানে ক্রিয়া বিভক্তি হিসেবে আছে। লামটা কি বিভক্তি আছে? ক্রিয়া বিভক্তি হিসেবে আছে। এখন আমি বললাম যে রহিমের, কৃষকের, ভাতের। একটু খেয়াল করো, এখানে মূল শব্দ হচ্ছে রহিম। মূল শব্দ কি? রহিম। রহিম যোগ, এটাকে যদি ভাঙা, রহিম যোগ এর, আবার কি কৃষক যোগ এর, কৃষকের, ভাত যোগ এর, ভাতের। সবগুলোতে দেখো নাম বিভক্তি যুক্ত হয়েছে। নাম বিভক্তি যুক্ত হয়েছে। আমরা পড়ছিলাম না যে ওই যে র এর,
কারা, কে রে, এরে, দ্বারা, দিয়ে, কর্তৃক, র, এর, এগুলো এই যে এর, এর, এর মূল শব্দের সাথে কি বিভক্তি যুক্ত হচ্ছে? এবার নাম বিভক্তি যুক্ত হচ্ছে। মূল শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত হচ্ছে? নাম বিভক্তি যুক্ত হচ্ছে। তাহলে রহিমের দ্বারা কোনো কিছু কাজ বোঝায়, একটু নর্মালি চিন্তা করো। করিমের কাজ বোঝায়, কৃষকের কাজ বোঝায়, চাষীদের কাজ বোঝায় না। কাজ না বোঝালে সেটা নাম বিভক্তি, আর যদি কাজ বোঝায় সেটা ক্রিয়া বিভক্তি। তাহলে আশা করি বিভক্তি নিয়ে তোমাদের সমস্যা হবে না। তাহলে বিভক্তি দুই প্রকার, ক্রিয়া বিভক্তি, নাম বিভক্তি। নাম বিভক্তিটা কত প্রকার? 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠী, সপ্তমী। আচ্ছা, এখন দেখো লক নকের যে বিভক্তিটা গেল, তাহলে নির্দেশক কি? নির্দেশক বলতে কোনো কিছু নির্দিষ্ট করে, কোনো কিছু নির্দিষ্ট করে, নির্দেশ করে বোঝানো হয় বা বলা হয়। আমি লিখলাম যে কলমটা টান, এই যে টান, ভালো টুকু তুমি নাও। এই যে টুকু, টুকুটাকে নির্দেশ করে বলছে যে ভালো টুকু তুমি নাও। কলমকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে বলছে যে না, ওখানে বই আছে, পেন্সিল আছে, কলমটা আনো। বই আছে, পেন্সিল আছে, তুমি কোনটা আনো? কলমটা আনো। তাহলে নির্দেশ করে যেটা বোঝাবে সেটাকে আমরা বলবো নির্দেশক। এটা নিয়ে আমাদের সমস্যা নেই। তাহলে বচন কোনটা? বচন তোমরা আগে থেকে করছো, রা, গুলো, অনেকগুলো থাকতে পারে, রা, গুলো, আবলি। তা আমি লিখলাম কি, ধরো ছেলে, একটা লিখলাম কি ছেলে, এটাকে আমি লিখলাম কি ছেলে, রা। তারপর একটা আছে কি গুলো, গুলো, যে মেয়েগুলো, মেয়েগুলো, বা গরুগুলো, মেয়েগুলো বা গরুগুলো। তাহলে দেখো রা, গুলো, তারপরে আরো থাকতে পারে আবলি। হ্যাঁ, এগুলো দ্বারা হচ্ছে কাকে বোঝায়? বচন, অর্থাৎ সংখ্যাকে বোঝায়। ওখানে কতজন সংখ্যায় আছে বা সংখ্যার পরিমাণটা কেমন, এক বচন নাকি বহু বচন, এই বিষয়গুলো বোঝায়। তো আশা করি বিভক্তি, নির্দেশক, বচনটা নিয়েও তোমাদের সমস্যা হবে না। এখন বলকটা আসলে কি একটু খেয়াল করো। বলকটা তোমরা একটু মনে রাখবা। বলক সেটাই যেটা বাক্যের অর্থকে জোরালো করে। বাক্যের অর্থকে কি করে? জোরালো করে। বলক কি করে? জোরালো করে। বলকের কাজ জোরালো করে। যেমন বলক হচ্ছে দুইটা, হ্রস্ব ই আর একটা হচ্ছে ও। হ্রস্ব ই আর একটা ও। আমি বললাম এখন তোমাকে যেতে হবে। তারপরে আমি লিখলাম তোমাকে ফুচকা খেতে হবে। তারপরে লিখলাম এখন তুমি যাও। এখন তুমি যাওনি, এখন তুমি যাওনি। আচ্ছা, দেখো এটা কিন্তু সাধারণ কয়েকটা বাক্য। আমি বললাম যে এখন তোমাকে যেতে হবে, তারপরে বললাম তোমাকে ফুচকা খেতে হবে, এখন তুমি যাওনি। আমার সামনে একজন স্থায়ী বলছে এখন তুমি যাওনি। এটা তিনটা বাক্য, সাধারণ তিনটা বাক্য। এই তিনটা বাক্যকে আমরা জোরালো করব। জোরালো করার জন্য আমরা বলক ব্যবহার করব। তিনটা বাক্য, অর্থাৎ যে কোনো বাক্যকে জোরালো করার জন্য বা জোরালো ভাব দেওয়ার জন্য আমরা ব্যবহার করব বলক। তাহলে বলক কোনটা? আমাদের রস্বই আর ও। তাহলে দেখো আমি বললাম যে এখনই, আমি বললাম একবার বললাম এখন তোমাকে যেতে হবে, সাধারণ ভাবে বললাম। এরপরে আমি একটু ধমক দিয়ে বলতেছি, জোর দিয়ে বলতেছি, এই এখনই তোমাকে যেতে হবে, এখনই তোমাকে যেতে হবে। তারপর বললাম কি তোমাকে ফুচকা খেতে হবে। তুমি এখানেও বলক লাগাতে পারবা, তারপর এখানেও লাগাতে পারবা। এখানে লাগালে সেটা হবে, যাই হোক আমি লাগাচ্ছি না। তাহলে তুমি এখানে লাগাও, এখানে একটা বলক লাগাও। ধরো খাওয়া নিয়ে তর্কাতর্কি, ফুচকা খাবে এনে চটপটি খাবে। তো আমি এখন বলছি যে তোমাকে ফুচকা খেতে হবে, আর একজন এখন মাঝখান থেকে এসে জোর দিয়ে বলছে না তোমাকে ফুচকা খেতেই হবে, তোমাকে ফুচকাই খেতে হবে। খেতে এর সাথেও লাগানো যাবে, দরকার নেই, তোমাকে ফুচকাই খেতে হবে। একজন বলছে তোমাকে ফুচকা খেতে হবে, আর একজন মাঝখান থেকে এসে বলছে না তোমাকে ফুচকাই খেতে হবে। তাহলে দেখো রস্য এইটা এখানে কি, বলকটা এখানে জোর প্রকাশ করতেছে। কি প্রকাশ করতেছে? জোর প্রকাশ করতেছে। এরপরে আমি বললাম যে এখন তুমি যাওনি। তারপরে আমি বলছি কি এখনো তুমি যাওনি। একজনকে বললাম এখন তুমি যাওনি এখান থেকে, ঠিক আছে। তারপরে বললাম এখনো তুমি যাওনি এখান থেকে। তাহলে দেখো একটাকে আমি জোরালো ভাবে বলতেছি, একটাকে জোরালো ভাবে বলতেছি না। তো
জোরালো ভাবে যখন আমি বলবো না তখন আমার বলকের দরকার নেই, কিন্তু আমি যখন জোরালো ভাবে বলবো তখন আমার বলকের দরকার আছে। ঠিক আছে, এই গেল বলকের কাজ। এখন দেখো সংলগ্ন পদ আর অলগ্ন পদ, এই যে লগ্নক যে আছে না, লগ্নক হচ্ছে দুইটা প্রকারের আছে, সংলগ্নক আর অলগ্নক। সংলগ্নক কি, অলগ্নক কি? যার সাথে লগ্নক থাকবে, লগ্নগুলো কি কি? বিভক্তি, নির্দেশক, বচন, বলক। কোন শব্দ বা পদের সাথে যদি এই চারটার যে কোনো একটা থাকে তাহলে সেটা সংলগ্নক পদ। আর কোন পদের সাথে যদি লগ্নকের এই যে বিভক্তি, নির্দেশক, বচন, বলক কোনো একটাও না থাকে, কোনো কিছু যদি না থাকে তাহলে সেটাকে বলবো অলগ্নক। একটু খেয়াল করে দেখো। আমি বললাম ছাত্ররা বই পড়ছে, হুমায়রা অঙ্ক করছে। এখনই যাবে, আমি চকলেট খাবো। দেখো আমি চারটা বাক্য লিখছি, তো চারটা বাক্যের ভিতরে এখন তোমাকে আমি দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে দিচ্ছি। ছাত্ররা, তারপরে বললাম যে হুমায়রা, তারপরে বললাম এখনই, তারপরে বললাম চকলেটই। হ্যাঁ, এই কয়টা আমি লিখলাম। তাহলে তোমাকে আমি যদি বলি যে ছাত্ররা বই পড়ছে, এই বাক্যে কি সংলগ্ন পদ রয়েছে, বা ছাত্ররা কোন পদ, সংলগ্ন নাকি অলগ্ন? তাহলে তোমাকে অবশ্যই উত্তর দিতে হবে এটা সংলগ্ন পদ। কেন সংলগ্ন পদ? এই যে ছাত্রদের সাথে কি আছে, রা। রাটা কি বচনত্ব, দেয় না? রাটা কি বচন। তারপরে আমি বললাম যে হুমায়রা অঙ্ক করছে, এই বাক্যে হুমায়রা কোন পদ, সংলগ্ন পদ নাকি অলগ্ন পদ? দেখো তো, হুমায়রা এর সাথে কোনো বিভক্তি আছে? নাই। হুমায়রা এর সাথে কোনো নির্দেশক আছে? নাই। হুমায়রা এর সাথে কোনো সংখ্যা বচন বোঝাচ্ছে কি, হুমায়রা গুলো বা হুমায়রারা এরকম আছে কিছু? নাই। হুমায়রাও এরকম কিছু আছে, বা হুমায়রাই অঙ্ক করছে এরকম কিছু আছে? না। তাহলে বিভক্তিও নাই, নির্দেশকও নাই, বচনও নাই, বলকও নাই। তাহলে এটাকে কি বলবা, অলগ্ন। এটা অলগ্ন, আর এটা কি সংলগ্ন, লগ্নযুক্ত আছে। এখন তুমি এখনই যাবে, দেখো এই যে এইটা কি বলতো, এইটা এই যে বলকের ভিতরে ছিল, তাহলে এটা আবার কি সংলগ্ন। যেহেতু লগ্নকের এই একটা অংশ আছে, বলক আছে, তারপরে আমাকে চকলেটই খেতে হবে। এখানে দেখো চকলেটের সাথে কি আছে বলতো, ই বলক আছে। যেহেতু বলক আছে, যে কোনো একটা আছে, সেটাকে বলবা সংলগ্ন পদ। তো সংলগ্ন পদ আর অলগ্নকের পদের ভিতরে পার্থক্য কি? লগ্নকের এই চারটা অংশের যে কোনো একটা যদি কোনো পদের সাথে থাকে সেটা সংলগ্ন, আর লগ্নকের এই চারটা অংশের কোনো অংশ যদি কোনো পদের সাথে না থাকে তাহলে সেটাকে বলবো অলগ্ন। ঠিক আছে, তোমরা এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব